আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শাপলাকলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি, হ্যান্ডশেক প্রতীক নিয়ে আম জনগণ পার্টি এবং কাঁচি নিয়ে মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। একই দিনে জোটবদ্ধ দলগুলোকে দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের জামানত বৃদ্ধি, অনিয়মের অভিযোগ পেলে ভোট বাতিল ও আচরণবিধি লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ড সহ বেশ কিছু সংশোধন আনা হয়েছে আরপিওতে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্থানীয় পর্যায়ে 100টির বেশি সক্রিয় অফিস, কোনো আসনে 5% সমর্থক বা বিগত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন দলের বিষয়ে কয়েক দফা যাচাই বাছাই করে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি এবং মার্ক্সবাদী বাসদকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। পরে এক ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি দলের মধ্যে 19টি শর্ত পূরণ করতে পারেনি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি যেগুলো আছে 7টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না, তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনের গেজেট প্রকাশ করা হয়, যেখানে 20 নং সংশোধনীতে বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। অনুচ্ছেদ 2-এ আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে। অনুচ্ছেদ 12 অনুসারে আদালত কর্তৃক পলাতক অথবা ফেরারি আসামি সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অনুচ্ছেদ 19 অনুযায়ী কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। সাংবাদিকদের ভোটকেন্দ্রে উপস্থিতি ও লাইভের বিধান রাখা আছে। অনুচ্ছেদ 73 অনুসারে হলফনামায় মিথ্যা তথ্য, গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সর্বোচ্চ 1.5 লাখ টাকা অথবা 6 মাসের কারাদণ্ডের বিধান আছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করে গেজেট চূড়ান্ত করা উচিত হয়নি। আরপিও এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। তবে ইসি সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে বাদ দিতে না পারলেও বেশিরভাগকেই আগামী জাতীয় নির্বাচনের বাইরে রাখা হবে। দেশের বাইরে থেকে বেশিরভাগ উস্কানি আসে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশে বসে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে সিভিলে যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনোদিন বাংলাদেশি চায়নি তারা এখন দেশের শাসন ভার চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় তারা। এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমতের মধ্য দিয়ে জুলাই সনদ সইয়ের পর নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের কিছু নেই। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জয়লাভ করাতে অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস।
আজকের যে সরকার নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতা এলে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। প্রত্যেকটি নাগরিকের এই অর্থনীতিতে সম্পৃক্ত হওয়ার অধিকার থাকবে। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া 7 দিনের সময় প্রসঙ্গে আমির খসরু মাহমুদের কাছে জানতে চান সাংবাদিকরা। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি, এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার দলের মনোনয়ন না পাওয়ায় দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনীতির অংশ বলেই মনে করেন এই বিএনপি নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, কিন্তু কঠিন মতবিরোধ না হোক, এমন মন্তব্য করে এই মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে মনে করছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন। সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনও অনেক জটিলতা রয়েছে জানিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেবার দাবি জানান। এছাড়া দ্রুতই আগামী নির্বাচনের প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে বলেও জানান ডক্টর শফিক। বলেন, বিএনপির 237 জন প্রার্থী এখনো চূড়ান্ত না হলেও জামায়াত 1 বছর আগেই তার সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। দোয়া করেন মত বিরোধ যেন না হয়, মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। শাপলাকলি প্রতীকে 300 আসনেই প্রার্থী দেবার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, চলতি মাসেই সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। সন্ধ্যায় দেয়া ভিডিও বার্তায় দল হিসেবে এনসিপির নিবন্ধন প্রাপ্তিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি একথা বলেন তিনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাবার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করে বলেন, সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। তার দাবি, বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সংকটের জন্য বিএনপিকেই দায় নিতে হবে। যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব।
সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নতুন সদস্য ফর্ম গ্রহণ করেন স্নিগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন মুগ্ধের পিতা মুস্তাফিজুর রহমান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এদিন বিএনপির পক্ষ থেকে শুনানি করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায়ের পর দেশের রাজনীতিতে সংকট তৈরি হয়, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে জামায়াত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন, সেই জাজমেন্টটা দিলেন কখন? যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন, তার ১৬ মাস পরে। সেই জন্য আমি বলেছি এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে। এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হতে পারে। এতে কিছুটা হলেও জুলাই শহীদদের পরিবারের ব্যথা লাঘব হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন খাতে ২,১১১ কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর প্রয়োজন হয় $12.5 বিলিয়ন মার্কিন ডলার, যা উন্নত দেশগুলোর বাংলাদেশকে দেবার কথা। কিন্তু তারা গত ২১ বছরে দিয়েছে মাত্র $1.2 বিলিয়ন ডলার। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকারের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কথা চিন্তা না করে রাজনৈতিকভাবে প্রকল্প হাতে নেবার জন্যই এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 মিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই। যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক বিবেচনায়, দলীয় রাজনৈতিক বিবেচনায় অর্থায়ন হয়েছে, সেটি আপনারা ম্যাপেও দেখেছেন, পরিসংখ্যানও দেখেছেন। ২.৫ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা।
বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক বিষয় নিয়ে আলোচনাও হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়াও ফুলকোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেবার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। একইভাবে আগামী 2 মাসের মধ্যে দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যেক ক্যাম্পাসে নেতৃত্ব দেবে। বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আয়োজনে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, খুনি হাসিনার ফ্যাসিবাদ, গুম, খুন, নির্যাতন, জুলাই গণহত্যার বিচার স্বাধীন বাংলাদেশে হতে হবে। দাবি জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের। নারায়ণগঞ্জের ২৫০০ মাদক মুক্ত করার ঘোষণা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। সন্ধ্যায় ২৫০০ বাজার এলাকায় নির্বাচনী প্রচার শেষে তিনি কথা বলেন। বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আজাদ বলেন, মাদক প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন ২৫০০ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার প্রত্যয় জানান তিনি। সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের বিজয়ের আশা জানান নজরুল ইসলাম আজাদ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগর পাড়ে দুবলার চরে চলছে 3 দিনব্যাপী ঐতিহাসিক রাস উৎসব। গতকাল শুরু হয় এই উৎসব। দুবলা জেলে পল্লীর আলোর কোলে 200 বছর ধরে উদযাপন হয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব। রাস পূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও মানতের ভোগ উৎসর্গ করে। বুধবার ভোরে সাগরের প্রথম জোয়ারে লোনা জলে স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। বন বিভাগের অনুমতি নিয়ে মূল পূজাস্থল আলোর কোলে রাধাকৃষ্ণের অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে। উৎসব ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক গড়তে চায় যুক্তরাজ্য। দেশটির হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক বলেন, জিএসপি প্লাস সুবিধা ও দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ করতে চান তারা। জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন খাতের অবস্থা নিয়ে এক সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমজেন মার্ক সেরে শার্লেট বলেন, বাংলাদেশের এভিয়েশন খাত সমৃদ্ধ হচ্ছে এবং গন্তব্য বৃদ্ধি পাচ্ছে। এয়ারবাসের তৈরি বিমান, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম হবে বিশ্বাস তার। রাষ্ট্রদূতরা জানান, বিমান ক্রয়ের সঙ্গে কারিগরি দক্ষতা, প্রশিক্ষণ, এয়ারক্রাফট অপারেশন সহ সব ধরনের সহযোগিতা দেবে এয়ারবাস। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জোভিটা নেলিওপসেনি বলেন, ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে কাজ করতে চায় সংস্থাটি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে কাজ করতে চান বলেও জানান তিনি। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট 2টি মুশফিকুর রহিমের জন্য বিশেষ উপলক্ষ। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে 100তম টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন এই ব্যাটার। এছাড়াও এই সিরিজ দিয়ে দলে ফিরছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট দলের অংশ ছিলেন এই ব্যাটার। আগামী 11ই নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। নভেম্বরের 19 তারিখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট।
বিভিন্ন লিগে অংশ না নেবার কথা জানিয়ে ৪৩ ক্লাবের চিঠির পর নড়ে চড়ে বসেছে বিসিবি। তাদের চিঠির পাল্টা জবাব হিসেবে অবনমনের নিয়ম নতুন করে সাজিয়েছে ক্রিকেট বোর্ড। তবে আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর অবনমন হলে ঘরোয়া ক্রিকেটের মান কতটা রক্ষা পাবে তা নিয়ে কোনো জবাব নেই বিসিবির কাছে, জানাচ্ছেন মমিনুর রিপো। ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির দ্বন্দ্ব যেন থামছেই না। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে লিগ বর্জনের কথা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে ঢাকার বিভিন্ন লিগের ৪৩টি ক্লাব। পাল্টা তাদের একরকম হুমকি দিয়েছে বিসিবি, যেভাবেই হোক টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় বোর্ড। অবনমনের নিয়ম বদলে বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। একই মৌসুমে 2 বা ততোধিক দল সরে গেলে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না এবং কয়টি দল উপরে উঠবে তা নির্ধারণ করবে সিসিডিএম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সিসিডিএমে গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে। তবে আবাহনী মোহামেডানের মতো ক্লাবগুলোর অবনমন হলে ক্রিকেটের মান কোথায় গিয়ে দাঁড়াবে, এমন প্রশ্নের জবাবটা সন্তোষজনক নয় বিসিবির। 2টো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি। এই ধরনের আমরা বোধহয় বিব্রতকর প্রশ্ন না করি। ক্লাব বিসিবির এমন দ্বন্দ্বে খেলোয়াড়দের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রিকেটই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। নেপাল ও ভারতের বিপক্ষে 2 ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা না করার দায় বাফুফের ওপর চাপালেন কোচ হাভিয়ের কাবরেরা। তার দাবি, ক্যাম্প শুরুর আগে তালিকা দেয়া হলেও তা প্রকাশ করেনি বাফুফে। এছাড়াও নেপালের বিপক্ষে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে আশাবাদী এই স্প্যানিশ কোচ। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরুর আগে দল ঘোষণা করার কথা থাকলেও এবারও পূর্ণাঙ্গ ঘোষণা দেয়নি বাফুফে। এর আগে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ক্যাম্প শুরুর আগে দল সময় মতো দেয়নি ফেডারেশন। কোচের নির্দেশনাতেই এমন সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কাবরেরাকে। আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই, তাই আমি জানি না। এই বিষয়ে বাফুফে সবচেয়ে ভালো বলতে পারবে। কিংস ফুটবলারদের ছাড়পত্র না দেওয়ায় নভেম্বরের 7 তারিখ পর্যন্ত আপাতত 14 জন ফুটবলার নিয়েই অনুশীলন করতে হবে বাংলাদেশকে। হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দিতে পারেন নভেম্বরের 10 তারিখে। তবে সমিত সোমকে নিয়ে অনিশ্চয়তা থাকছেই। কিংসের সিদ্ধান্তে আমার সম্মান আছে। 7 তারিখের পর আমরা 24 জন নিয়ে অনুশীলন করতে পারবো, আর হামজা খুব সম্ভবত 10 তারিখে আসবে। সমিতকে নিয়ে আমরা এখনো নিশ্চিত নই। আগামী 13ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। 18 তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন জামাল ভুইয়ারা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর্চারি। রোমান সানা, দিয়া সিদ্দিকের মতো তারকাদের ছাড়াই ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত 30 জাতির এই আসরে স্বর্ণপদকে চোখ স্বাগতিকদের। ওয়ার্ল্ড এশিয়ান আর্চারির কংগ্রেসের আয়োজক বাংলাদেশ। সভাপতি পদে লড়ার ঘোষণা দিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। রিপোর্ট কুশল ইয়াসেরের। আবারও ঢাকায় আয়োজন হচ্ছে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় আসর। 2021 সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেয়েছিল বাংলাদেশ। এবারও ভালো করার প্রত্যয়। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত বেশ কয়েকটি দেশকে বিশেষ প্রণোদনায় এবারের আসরে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। যে 209 জন পার্টিসিপেন্ট এখানে আসতেছে, তার মধ্যে কিন্তু পুরুষ হলো 119 জন এবং আমাদের মহিলা পার্টিসিপেন্ট কিন্তু 90। আর্চারিতে এখন অন্য খেলার মতো মেয়েদের যেমন আলাদা ফুটবল, আলাদা ক্রিকেট আছে, এরকম নাই আমাদের আর্চারিতে। কিন্তু আর্চারিতে ছেলে এবং মেয়ে একই সাথে প্যারালালি তারা এই খেলা খেলে যোগ্যতা অর্জন করছে।
এদিকে এশিয়ান আর্চারির কংগ্রেসে সভাপতি পদে নির্বাচন করবে বাংলাদেশ। জয় পেতে আশাবাদী এই সংগঠক। আমি এবার মোটামুটি মনে করেন যে সবার অনুরোধেই প্রেসিডেন্ট ইলেকশন করতে যাচ্ছি এবং এখন পর্যন্ত যেটা আমি সাড়া পেয়েছি, জয়ের সম্ভাবনা সবই উপর আল্লাহর উপর নির্ভর করছে। তবে আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ নতুন অধ্যায়ে সূচনা করতে যাচ্ছে আর কি। আগামী 8 থেকে 12 নভেম্বর জাতীয় স্টেডিয়াম আর 13 ও 14 নভেম্বর আর্মি স্টেডিয়ামে হবে এবারের আসরের খেলাগুলো। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।